দেখো এই বোর্ডে আমি যে প্রিন্সিপালটা পড়াবো, যে নীতিটা পড়াবো আজকে, ফার্মাটের নীতি। সবাইকে তুলে ফেলো, তোলার পরে আমি একটু আলোচনা করব। করলে পারি ফার্মাটের নীতি শেষ হয়। ফার্মাটের নীতি খুব কিছু বেশি কিছু নাই। আমরা আজকে এখন এলোমেলো না হয় স্টেপ বাই স্টেপ শেষ করবো আজকে। কালকে রাত্রে সব প্ল্যানিং করে রাখা আছে। সবাই একটু পিক আপ করো। ফার্মাটের নীতি কোন বইতে এই দেখুন, ফার্মাটের নীতিটা ডিরেক্টলি সুন্দর করে সাজায় গোছায় লিখে দেওয়া, যে এইটাই সাধারণত এলোমেলো, যে এক এক জায়গায় এক এক ইনফরমেশন, এক জায়গায় অর্ধেক দিচ্ছে, কোন এক জায়গায় লেখা আছে হয়তো মানে শুধু গোলীয় সমতল দর্পণের জন্য, কোন লেখা আছে এগুলো অবতল দর্পণের জন্য, কোন লেখা আছে অবতল সমতল মিক্স করা। তো আমি লাস্ট অবধি দেখলাম যে এই সূত্রটাই বা এই নীতিটাই মোটামুটি সবচেয়ে ভালো। একটু পিক আপ করে ফেলো, আমি তারপরে সুন্দর করে আলোচনা করছি। যে আসলে ওইরকম কমন কিছু না, সে একটা সিম্পল একটা ইনফরমেশন দিয়েছিল, সেই ইনফরমেশনটাকে একটা প্রিন্সিপাল হিসেবে রাখা হয়েছে। ফার্মাটের নীতি এক বিন্দু হতে অপর বিন্দু। বলো বলো কি করবো? ফোনটা একটু বামে বামে চাপালে ভালো হবে, লেখা করতে পারি। এইদিকে নাকি এইদিকে? না স্যার, পাশ থেকে দিয়ে রাখবেন। এদিকে? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। এক বিন্দু হতে অপর বিন্দুতে যাওয়ার সময়, এক বিন্দু হতে অপর বিন্দুতে যাওয়ার সময় আলোকরশ্মির প্রতিফলন বা প্রতিসরণ যত সংখ্যক বারই হোক না কেন, অনুসৃত পথ চরম বা অবম বা স্থির দৈর্ঘ্যের হবে এবং এই পথ অতিক্রম করতে কম সময় লাগে। স্যার অনুসৃত পরে এটা কি লেখা স্যার? অনুসৃত পথ, পথ অনুসৃত পথ চরম বা অবম বা স্থির দৈর্ঘ্যের হবে। স্যার চরম বা কি লিখছেন? চরম বা অবম, স্বরে অ ব আর ম, অবম। অবম মানে হচ্ছে মিনিমাম। স্যার প্রতিসরণ যত সংখ্যক, তারপরে কি লিখছেন? কি হবে, লেখা কি বোঝা যাচ্ছে না? এরকম কোশ্চেন হয় না, লেখা কি বোঝা যাচ্ছে না? স্যার বা আর বইটা স্যার একসাথে হয়ে গেছে তো এই জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, আমি একটু বলে দেখবো। প্রথম দিকে খেয়াল করো, প্রত্যেক লাইন। এক বিন্দু হতে অন্য বিন্দুতে যাওয়ার সময় আলোকরশ্মির প্রতিফলন বা প্রতিসরণ যত সংখ্যক বারেই হোক না কেন, যত সংখ্যক বারেই হোক না কেন, অনুসৃত পথ চরম বা অবম বা স্থির দৈর্ঘ্যের হবে। চরম বা অবম বা স্থির দৈর্ঘ্যের হবে এবং এই পথ অতিক্রম করতে স্যার যত সংখ্যক কি লিখছেন স্যার? যত সংখ্যক বারই হোক না কেন, যত সংখ্যক বারই স্যার বাড়িটা হোক বুঝা না যায় কেন, না, এটা বুঝা যায় না স্যার, এই জন্য স্যার জিজ্ঞাসা করে সবাই খেলে পারবে। আচ্ছা এইটা আমার যদি আরেকটু লিখে দিই তাকে। এখন দেখা যায়, বোঝা যায়? ওকে।
একটু স্যার ফাস্ট করো। অনুসৃত পথ এটা কি লিখছেন পরে স্যার? পথ চরম, চরম, চরম বা অবম, চরম বা অবম বা স্থির দৈর্ঘ্যের হবে। স্যার বা যত সংখ্যক স্থির বাড়ি তারপর থেকে একটু বলবেন, দেখা যায় না ভালো। যত সংখ্যক বাড়ি তারপর যত সংখ্যক বাড়ি হোক না কেন, হোক না কেন, হোক না কেন, অনুসৃত পথ, বলো কে কোথায় বুঝতে পারো? অনুসৃত পথ চরম, চরম, চরম বা অবম বা স্থির দৈর্ঘ্যের হবে। আর কারো সব কত প্রবলেম বাবা, কি কোনো ওয়ার্ড বুঝতেছো না এমন তো আছো? তোলা শেষ হলে আমাকে বলবা, কারণ আমি এরপরে অন্য স্টেপে যাব। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বলো। ফার্মাটের নীতি, স্যার আমি আরেকটা পড়ছিলাম স্যার, ওটা তো অনেক ছোট ছিল। বলো কি ছিল? স্যার ওইটা ছিল কোন আলোক রশ্মি যখন প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে চলে কোন সমতল পৃষ্ঠে প্রতিফলিত বা প্রতিসৃত হয় তখন তা সর্বদা ক্ষুদ্রতম পথ অনুসরণ করে। তুমি তো বলে একটা পার্ট, সমতল, সমতল দর্পণ যদি গোলীয় দর্পণ হয় তখন কি হবে? অথবা গোলীয় স্যার দর্পণ ওইটা হলো না, জানি। সমতল লেন্স হলো, তখন যদি লেন্স হয় তখন কি হবে? আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে ফার্মাটের প্রিন্সিপালটা, ফার্মাটের নীতিটা এক এক বইতে এক এক রকম লেখা আছে। সব বইতে সামারি আবার পরে লাস্টটাকে ঠিক করে দিয়েছে, শুরু করেছে এইভাবে যে কোনো জায়গায় সমতলীয় দর্পণ আমি শুরুতে বলেছিলাম, তারপরে লেখা আছে গোলীয় দর্পণ, তারপরে সমতল বা গোলীয় দর্পণ উল্লেখ করা নেই, কিন্তু কোনো দর্পণ উল্লেখ করা যাবে না। কোনো দর্পণ সমতল অথবা গোলীয় দর্পণ যখন উল্লেখ করবে তখন এই পুরো ফার্মাটা নীতির একটা পোর্শন হয়ে যাবে, একটা পার্ট হয়ে যাবে, একটা অংশ হবে, বাকি একটা অংশ কিন্তু তুমি অফ রেখে দিয়েছো। আর এইটা হচ্ছে জেনারেল একটা ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে কোন রকমের তোমার গোলীয় বলো, সমতল বলো, দর্পণ বলো অথবা লেন্স বলো, কোনো কিছু করা নাই, জাস্ট প্রতিফলন বা প্রতিসরণ এই দুটো শব্দ কথা লেখা আছে। ঠিক আছে, তুমি যে বলছো ওটা আমার কাছে আছে, আমিও দেখেছি, এবং ওইটা একটা আংশিক একটা নীতি, পুরো নীতিটা ওর মধ্যে নাই। ঠিক আছে, তখন আবার তোমাকে সমতল একটা গেল, গোলীয় জন্য একটা বলতে হবে, লেন্সের জন্য একটা বলতে হবে, তখন তিনটে আবার সূত্র দিতে হবে। আর এই যে এইটা হলো সাধারণ একটা সূত্র, একবার জেনারেল একটা সূত্র। এই সূত্রের মধ্যে দেখো কোথাও কোনো কিছু বলা হয়নি, কোনো লেন্স বা কোনো দর্পণ অথবা গোলীয় বা সমতল কোনো কিছু বলা হয়নি, একবার জেনারেল একটা ফর্মুলা যে হ্যাঁ প্রতিফলন বা প্রতিসরণ যত সংখ্যক বাড়ি হোক না কেন, এবং ইনফরমেশন লাস্টে কিন্তু সেম। আমি যদি কোথাও বুঝতে একটু কন্ট্রাডিকশন হয় আমার সঙ্গে কন্ট্রাডিক্ট করবা, আলোচনা করবা যে স্যার, তারপরে আমরা আলোচনা করবো। আমি যেটা বলবো সেইটাই তুমি মেনে নিবা, না সবসময় মেনে নিবে না। তোমার নিজের একটা বুঝ আছে, তোমরা এখন বড় হয়ে গেছে, যখন যেখানে তোমার মাথার মধ্যে যে না আসলে আমার কাছে এখনো কনফিউজড, ক্লিয়ার না, সেটা আমাদের সঙ্গে আলোচনা করবা, তাহলে দেখবে ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমার বুঝতে পেরেছি তোমার প্রবলেমটা ছিল, অ্যান্সারটা পেয়েছো স্বামী? জি স্যার। ওকে, আচ্ছা এখানে আরেকটা আমি ইনফরমেশন বলে দিই, দেখো যে লাস্টে কিন্তু বলেছে যে সর্বেতে কম সময় লাগে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমি একটু ইনফরমেশন দেই, লাস্টে কিন্তু আরেকটা সুন্দর, লাস্টে একবারে ওয়ান ওয়ার্ডের কোন স্টুডেন্ট যদি এইটুকু লিখে দেয় আমি তাকে নাম্বার দেবো, সত্যি
কোন স্টুডেন্ট যদি শুধু এটুকু লিখে দেয়, আমার মনে হয় আমি তাকে নাম্বার দেব। সুন্দর একটা স্যার summary। ওইটা কি লিখছেন স্যার সুতরাং তারপরে সুতরাং বস্তু ও বিম্বের মধ্যবর্তী আলোকপথ সকল রশ্মির ক্ষেত্রে সমান হবে। সামি, তুমি একটু ভালো করে ভাবো, তুমি যতগুলো নীতি পড়ো সব নীতির ইনফরমেশন এখানে আছে। তুমি একটু ভালো করে ভেবে দেখো, সব নীতির ইনফরমেশন এইটুকুর মধ্যে সীমাবদ্ধ, এইটুকুর মধ্যে আমি লাস্ট একটা ওয়ার্ড লিখছি। সুতরাং বস্তু ও বিম্বের মধ্যবর্তী আলোকপথ সকল রশ্মির ক্ষেত্রে সমান হবে। সকল রশ্মির ক্ষেত্রে সমান হবে। অ্যাকচুয়ালি এইটাই হলো মেইন নীতি। এখন তুমি এই থেকে যেভাবে ব্যাখ্যা করবে সেভাবে হবে। এখন আমি একটা কথা বলি যে স্যার কি আলোকপথ বলতে আমরা কি বুঝাচ্ছি সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম এর আগের দিন। যে আলোকপথ কি? আলোকপথটা হচ্ছে কোন একটি আলোক রশ্মি, প্লিজ খেয়াল করবা, কোন একটি আলোক রশ্মি যে একটা মাধ্যমে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়ার জন্য যে সময় লাগে, ঠিক ওই সময়ে ওই আলোকটা যখন কোনো শূন্য মাধ্যমে যতটুকু যাবে, ওই শূন্য মাধ্যমে যতটুকু যাবে সেটাকে বলা হয় আলোক রশ্মি। তো মাধ্যম তোমার যেটাই হোক ওটা আমার কাছে আসে যায় না, কিন্তু ওই সময়ে শূন্য মাধ্যমের মধ্যে আলোক রশ্মি যতটুকু যাবে, দেখো এইটাকে বলা হয় আলোকপথ। তাহলে এখন বস্তু মানে করে যেখান থেকে তোমার আলোক রশ্মিটা তৈরি হবে, আলোক রশ্মির উৎস যেটা বলা হচ্ছে ওইটা হচ্ছে বস্তু। আর যে জায়গাটায় যা মিলবে সেটা প্রতিফলন হয়ে মিলুক অথবা প্রতিসরণ হয়ে যায়, যে কোনো একটা হলো, লেন্স হলেও হবে, দর্পণ হলেও হবে, প্রতিফলন হতে পারে বা প্রতিসরণ হতে পারে। এটা বলা হচ্ছে বিম্ব তৈরি করতে দুই ভাবে, বিম্ব কিন্তু দুটো ওয়ে তৈরি করতে পারে। একটা হলো প্রতিফলিত হয় কোন একটা বিন্দু মিলিত হবে রশ্মিগুলো, সেখানে বিম্ব তৈরি হতে পারে, অথবা কোন একটি লেন্সের ভিতর দিয়ে প্রতিসরিত হয়ে লেন্সের ওই পাশে বিম্ব তৈরি হতে পারে। দুইটা ওয়েতে বিম্ব তৈরি হতে পারে। তার মানে কি আলো এক জায়গায় তৈরি হচ্ছে এক জায়গা থেকে, সেটা হলো বস্তু, আর যে জায়গাটা বিম্ব তৈরি হবে, ইমেজটা তৈরি হবে, সেটা একটা বিন্দু। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে খেয়াল করো, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে মানে এখান থেকে আমার হাত দিকে খেয়াল করো, এইটা হচ্ছে আলোর উৎস, আর আমার হাত, এই হাতটা মনে আলোর বিম্ব তৈরি হচ্ছে। তাহলে এইখান থেকে একটা আলোক রশ্মি এখানে যাবে, যতগুলো তুমি আলোক রশ্মি দাও না কেন, তুমি 100 আলোক রশ্মি যাক কোনো সমস্যা নাই, বা প্রত্যেকটা আলোক রশ্মির ক্ষেত্রে যে এই যে আলোক পথ, প্রত্যেকটা আলোর জন্য, প্রত্যেকটা রশ্মির জন্য আলোক পথ কিন্তু সমান হবে। ঠিক এই কথা বলা হচ্ছে, এই যে লেখা আছে যে আলোক পথ সকল রশ্মির ক্ষেত্রে সমান হবে। আমরা এদিকে লিখে দিয়েছি, দেখো এস নট, নট মানে কি জিরো, এস জিরো ইজ ইকুয়াল টু μ1 ইন্টু S1 প্লাস μ2 ইন্টু S2 প্লাস μ3 ইন্টু S3 প্লাস ডট ডট দিয়ে লাস্টে n পর্যন্ত আমরা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি n পর্যন্ত দিতে পারি μn Sn। একটা কোশ্চেন স্যার এটা কি? আমি একটা বলি, দেখো μ1 মানে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, যে মাধ্যম প্রথম ধরো অনেকগুলো মাধ্যমের ভিত্তিতে এক টাইম যাবে, তাহলে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক গুণন প্রথম মাধ্যমের অতিক্রান্ত দূরত্ব হলো S1। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আমি আরেকবার বলি, μ1টা হচ্ছে প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর S1 হলো প্রথম মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব। μ2টা হচ্ছে প্রথম মাধ্যমে না দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর এটা হলো দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ অতিক্রান্ত দূরত্ব। এই তার মানে কি প্রতিসরণাঙ্ক এবং দূরত্ব যদি গুণ করা হয় তাহলে সবসময় আমরা একটা সমান হবে। এই যে এইটাকে বলা হচ্ছে, যেটা সুতরাং পরে বলা ছিল, এইটাকে ব্যাখ্যা করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের ফরম্যাটের নীতি। এখন তবে বলে রাখছি, এই চ্যাপ্টারের সেকেন্ড কোশ্চেন বললাম, এর আগে একটা কোশ্চেন বলেছিলাম যেটা পরীক্ষা আসবে, সেটা হচ্ছে আলোক পথ কি, ওটা একটা কোশ্চেন। আবার এই একটা কোশ্চেন ফরম্যাটের নীতি। এখন দেখো ফরম্যাটের নীতি আমরা স্যার ব্যাপকভাবে S0 পড়বো, আর একটু S1 আসবে আরেকবার বলবেন? S1 আমি একটা বলি, একটা বলে বাকি সবগুলো যতগুলো চিন্তা করবে সেটাই। μ1টা হচ্ছে
প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর S1টাকে বলা হবে প্রথম মাধ্যমের ভিতরে আলোক রশ্মিটির অতিক্রান্ত পথ বা দূরত্ব। মানে সিম্পল ভাবে সহজ করে মনে রাখো, প্রতিসরণাঙ্ক আর দূরত্ব যদি গুণ করা হয়, প্রত্যেক মাধ্যমের প্রতিসরণাঙ্ক দূরত্ব আরেক মাধ্যমের প্রতিসরণাঙ্ক দূরত্ব গুণ করলে পরে সবসময় একটা সমান দূরত্ব পাবো, এবং এটা হলো একটা ধ্রুব সংখ্যা, এটা একটা কনস্ট্যান্ট মান পাওয়া যায়। ঠিক আছে, এটা হলো ফার্মাটের মেইন নীতি। আর এই ফার্মাটের নীতি কিন্তু এক্সামে আসবেই। আচ্ছা, ফার্মাটের নীতি আমি এখানে শেষ করে দেবো, তবে একটু কথা বলে নেই। দেখো ফার্মাটের নীতি, আচ্ছা আমি কি জিনিসটা বুঝতে পেরেছি আসলে ফার্মাটের নীতিটা কি, আমি একটু বলি। মনে করো যে কোনো এক জায়গা থেকে একটা আলোক রশ্মি আর একটা জায়গায় যাবে, অনেকগুলো আলোক রশ্মি গেল, অথবা একটা আলোক রশ্মি তুমি ইমাজিন করো। এখন প্রশ্ন হলো ও কোন পথে যাবে, অনেকগুলো পথ ওর হাতে আছে, ওর সেই পথটাই চুজ করে নেবে যে পথে যেতে আলোক উৎস থেকে বিন্দু পর্যন্ত যেতে সবচেয়ে কম সময় লাগে, সে কথা বলা হচ্ছে। কিন্তু দূরত্বের কথা বলা হচ্ছে না যে কোন দূরত্বটা সে পছন্দ করবে, দূরত্ব কোনটা পছন্দ করবে আমি জানি না। দূরত্ব ফার্মার বলছে যে সেই দূরত্বটা পছন্দ করবে যেটা দিয়ে পাস করতে তার সবচেয়ে কম সময় লাগবে। দেখো লেখা আছে অধিক কম সময়, এই যে লেখা আছে যে এই পথে ওই পথে অতিক্রম করতে সর্বাপেক্ষা অধিক কম সময় লাগবে। মানে যে পথ দিয়ে যাবে তুই ধরে নিবে যে ওই পথ দিয়ে যেতে সবচেয়ে কম সময় লাগে, ওই পথটা না হয় যদি অন্য কোনো পথ দিয়ে যায় তাহলে দূরত্ব যদি কমে যায় বাট সময় লাগবে হলো তার চেয়ে বেশি। এখন প্রশ্ন স্যার দূরত্ব যদি কমে যায় তাহলে সময় তো কমে যাবে, কখনো কখনো তা হয় না। যদি ওই মাধ্যমে ঘনত্বটা এলোমেলো হয়, ঘনত্বটা বেশি হয়, তখন তার মানে আলোর গতিটাও কমে যায়, তখন সময়টা বেড়ে যায়। এই জন্য সবসময় দূরত্বের সাথে আমার এখানে সমস্যা হলো সম্পর্কটা হলো সময়ের সাথে, যে আলোর উৎস থেকে আলোর বস্তু বিন্দু পর্যন্ত একটা রশ্মি কোন পথ পছন্দ করবে, যে পথ দিয়ে যেতে তার সবচেয়ে কম সময় লাগবে। বুঝতে পেরেছো? এইটা মাথায় রাখবে, কিন্তু সময়ের কথা বলা হচ্ছে এখানে, কিন্তু দূরত্বের কথা বলা হচ্ছে না, বা দূরত্ব সমান সমান হবে। ওকে, তাহলে আমরা মোটামুটি ফার্মাটের নীতিতে গেল। আর একটা জিনিস বলে রাখি, ফার্মাটের এই নীতি ব্যবহার করে আমরা আলোর প্রতিসরণ বা প্রতিফলন দুটো সূত্রই প্রতিপাদন করা যায়। আর কোশ্চেন স্যার প্রতিসরণ প্রতিপাদনের সূত্র কি কি ছিল? আমরা ওই যে বলেছিলাম যে আপতন কোণ সমান সমান প্রতিসরণ কোণ, এটা প্রমাণ করা যায়। এটা হচ্ছে তোমার প্রতিফলিত দুটো কোণ প্রমাণ করা যায়। আবার প্রতিসরণের যে দুটো সূত্র ছিল যে সাইন আই ডিভাইড বাই সাইন আর ইকুয়াল টু মিউ, অথবা দুটো সমান সমান হয়, অথবা তাদের অনুপাত থাকে ধ্রুব সংখ্যা, সেটা মেনে চলা যায়, ওটা প্রুফ করা যায়। কিন্তু আমরা এটা প্রুফ করবো না, যা তোমাকে বলে রাখলাম ফার্মাটের নীতিটা যদি প্রয়োগ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা প্রতিসরণ বা প্রতিফলনের সূত্রগুলো প্রমাণ করতে পারি, বাট আমার দরকার নেই, লাগবে না কখনোই। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু বলে রাখি, স্নেলের নাম শুনেছো? স্নেল, আমি একটু নাম শুনেছি। স্যার এস নট দিয়ে কি গড় দূরত্ব? এস নট একটা ধ্রুব সংখ্যা, নট জন বলবো হচ্ছে সেটা একটা ধ্রুব সংখ্যা, যে সবচেয়ে কম দূরত্ব, যে কোনো একটা দূরত্ব যে বলে দূরত্ব সমান সমান হবে, তার মানে এইটা হচ্ছে একটা দূরত্ব, একটা ফিক্স জিনিস। ঠিক আছে, বাট এই দুটো চেঞ্জ হবে, S1 Mi1 চেঞ্জ হবে, চেঞ্জ এমন ভাবে চেঞ্জ হবে, বাট দুইটা গুণফল হচ্ছে আবার সবসময় এই S1টা হবে। হয়তো এটা মান বাড়বে, এটা মান কমবে, আবার এটা মান কমবে, এটা মান বাড়বে, একটা বাড়বে একটা বাড়লে একটা কমবে, সরি। এবং সেটা যেটা যেভাবে বাড়ুক আর কমুক না কেন, দুটা মাল্টিপ্লিকেশন, দুটার গুণফল একটা ধ্রুব সংখ্যা হবে, এটা ধ্রুব দূরত্ব, একটা স্থির মানের দূরত্ব। আচ্ছা, এখন দেখো তোমাকে বলা হচ্ছে স্ক্রিনের জন্য সবাই দেখো, আমি একটু লিখে রাখি। স্ক্রিনের সূত্রের সাধারণ রূপ, আপনি এটা একটু লিখে রাখবেন, এক্সামে এটা কখনো কখনো ম্যাথে লাগে। স্নেল একটা লোকের নাম, স্নেলের সূত্রের সাধারণ রূপ
এটা হচ্ছে মিউ 1 sin theta 1 equal to মিউ 2 sin theta 2 জাস্ট এইটুকু লিখে রাখলে হবে। সেটা হলো ফ্রেলের সূত্রের সাধারণ রূপ। এখন ফ্রেলের যে সূত্রগুলো ছিল, ফ্রেলের সূত্র অ্যাকচুয়ালি কি সেটা হচ্ছে আমাদের একটু মানে একটু বলে রাখি, বা তোমরা জানো ফ্রেলের সূত্র ছিল হচ্ছে, মনে করো sin i ডিভাইড বাই sin r, এটা 1 নেই, তাহলে sin i2 মানে সেকেন্ড i2 ডিভাইড বাই sin r2, এই সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে। এইটা একটা সাধারণ রূপ ছিল, সেই সাধারণ রূপ থেকে আমরা সবচেয়ে সিম্পল ভাবে চিন্তা করবো। এটা লিখবা, নিচেটা লিখবে না, নিচেটা লেখা দেখো নাই, ফ্রেল কি বলেছিল সেটা আমরা একটু বলে সাধারণ রূপটা বলে দিয়েছি, জেনারেল যেটা লাগবে। প্লিজ খেয়াল করো, যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক গুণন ওই মাধ্যমে যে কোণ থাকবে সেটা আপতন কোণ হতে পারে, প্রতিসরণ কোণ হতে পারে, সেই কোণের সাইন। প্লিজ খেয়াল করো, যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক গুণন ওই মাধ্যমের মধ্যে মানে যে কোণ থাকবে সেই কোণের সাইন। আবার দেখো এই পাশে ইজিক্যাল টু আরেকটা মাধ্যমে যাও, ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক গুণন ওই মাধ্যমের ভিতরে যে কোণটা থাকবে সেই কোণের সাইনের অনুপাত। তার মানে এইটা সবসময় তুমি সিম্পল ভাবে মনে রাখবা, যে কোনো মাধ্যমের তোমার কি প্রতিসরণাঙ্ক এবং ওই মাধ্যমের আলোকরশ্মির যে কোণ, এই কোণের সাইন সবসময় এই দুটো গুণ করলে সবসময় একটা ইকুয়াল হবে। এই কথাটা বলছে স্নেল, এবং এই ফর্মুলাটা তোমরা আরেক জায়গায় শিখে আসছো, 9 10 দেখো তোমরা পড়ে আসছো, এবং এই স্নেলের এই সূত্রটাই একবার ডিরেক্ট এই সূত্রটাই পড়ে আসছো, μ1 sin θ 1 equal to μ2 sin θ 2, এটা 9 10 ছিল, আলোক প্রতিফলন প্রতিসরণের মধ্যে ওখানে ছিল। আচ্ছা, এটা আমরা গেল। এখন আমি আরেকটা জিনিস একটু সুন্দর করে দেখি তো, যেহেতু ইংলিশ ভাষায় পড়া দিছি, তোমাদের এটা পড়ানো হয়নি, কারণ এক্সামে আসতে পারে। দেখো সবাই, প্রমাণ করো যে a mu b plus b mu c plus c mu a is equal to 1। স্যার সেলের সূত্র কি বিবৃতি দিতে হয়? শ্রেণীর সূত্র বিবৃতি নাই, শ্রেণীর সূত্র বিবৃতি নাই, যদিও বিবৃতি আসে, আমি যেটা বললাম জাস্ট ওইটাই তুমি তোমার নিজ ল্যাঙ্গুয়েজে বলবা, যে কোনো মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং ওই মাধ্যমের অঙ্কিত কোণ, সেটা আপতন কোণ হতে পারে, প্রতিসরণ কোণ হতে পারে, তাদের গুণফল একটা ধ্রুব সংখ্যা। যদি আরো সহজ করে বলতে চাও যে স্যার মাধ্যম যদি দুটো নেই, তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এটা বললেও হবে। ওই যে মিউ সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ বললাম না, ওটাও হবে। ঠিক আছে, যে কোনো একটা ধরে দিতে হবে। আচ্ছা, এইটাই দেখো, দেখে বোর্ড দেখা যায়, সুন্দর করে দেখা যায়, বোঝা যাচ্ছে। এবার প্রমাণ করো যে এ কিন্তু তার বড় হাতে দাগ, এ কিন্তু তার সাফিক্স ছোট করে, এটা ছোট লিখবা, মিউটা বড় লিখবা, বিটা ছোট লিখবা, মানে এ মিউ বি। আমরা যদি এ এই মিউ তারপর বি এইভাবে লিখবা, ঠিক আছে? আমরা এটা প্রমাণ করবো প্লিজ। আর স্যার ইউর মতো এটারে কি জানি বলে স্যার? মিউ 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 বলে এ নাকি? মিউ বি, মিউ মানে ম্যাও, বিড়াল আছে না ম্যাও ম্যাও বলে, ওটা তোমাকে মিউ। তোমাদের অ্যাটেন্ডেন্স লাগবে কিন্তু আজকে, অ্যাটেন্ডেন্স না দিতে বের হবে না, আমি আগে একটু দিয়ে রাখি প্লিজ। স্যার গেল। কে রে মডু আকাশ? কি রে চাকমা, কই আছো? বাড়িতে আর কি।
তুই কই আছস? আমি বাড়িতে শুয়েছি। শুয়ে শুয়ে ক্লাস করস? হ্যাঁ, বইয়া কইতে পারস না? হয়েছে চিনি লাও। জি স্যার। হুম, দাঁড়া, আমি তোমাদের লিঙ্কটাকে দিয়ে দিচ্ছি। আর এটা লেখো, প্রমাণ করো যে এ মিউ বি দেখো তোমাদের একটা লিঙ্ক আছে, লিঙ্কটা একটু খেয়াল করো সবাই, এটা প্রুফ করে দিও। আচ্ছা, এ মিউ বি, বি মিউ সি, সি মিউ এ, এটা হচ্ছে প্রুফ 1। আমরা এটা প্রুফ করব এখন। এখন এইটা প্রুফ করতে গেলে ছোট্ট একটা ফিগার আমরা লিখব আগে, শুধু দেখে তুলে নেবা। ধরো এই একটা এ মাধ্যম, এইটা হচ্ছে বি মাধ্যম, আর এইটা হচ্ছে সাপোজ সি মাধ্যম। এখন তিনটা মাধ্যম, তাহলে এইটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, এটা সি মাধ্যম, আবার কিন্তু এটা এ মাধ্যম, আবার আবার এটা এ, মানে এই পুরোটা এয়ার বাতাস। আচ্ছা, এখন আমরা একটা ফিগার ড্র করে রাখি প্লিজ। ধরো তুমি এখানে একটা আলোক রশ্মি নিয়ে আসলাম, একটা আলোক রশ্মি নিয়ে আসার পরে যে বিন্দুতে আলোক রশ্মি পড়বে এই বিন্দুতে একটা অভিহিত অবিলম্ব থেকে অঙ্কন করো। অঙ্কন করার পরে এখন দেখা গেছে যে এই আলোক রশ্মিটা একটু বেঁকে এদিকে চলে আসবে। ওকে, তাহলে এই বিন্দুতে আসার পরে আবার এখান থেকে অভিহিত অবিলম্ব থেকে কল্পনা করো, এখান থেকে আলোক রশ্মিটা একটু দিকে আসবে, আবার অভিহিত অবিলম্ব কল্পনা করো, তাহলে সাপোজ এইদিকে বেঁকে যাবে। এখন এইটা হচ্ছে আই, এইটা হচ্ছে R1, এইটা R1 হতে পারে, এটা হবে R1, তাহলে এইটা হবে R2, তাহলে এটা হবে R2, এটা হবে তখন I। এই ফিগারটা লেখো, ড্র করার আগে তোমাদের কি বই আছে? তোমাদের কাছে বই আছে সবার কাছে সাধারণত বলে? জি স্যার। হ্যাঁ, সাধারণত বইয়ের মধ্যে দেখো এই ফিগারটা ড্র করে দেওয়া আছে। আমার কাছে যে বইটা আছে ইংলিশ ভাষার বই যেটা পড়াচ্ছি সেটা পেজ নাম্বার 344, এন্ড তোমাদের পেজ নাম্বার কত আমি জানি না, ওইখানে ফিগারটা ড্র করে দেওয়া আছে। এইটা একটা এ মাধ্যম, এটা বি মাধ্যম, এটা সি মাধ্যম, আবার এটা এ মাধ্যম। তাহলে এ মাধ্যম থেকে কোন একটা আলোক রশ্মি যখন বি মাধ্যমে এসে পড়বে বা ভিতরে ঢুকবে, প্রতিসরণ হবে, তখন ওই আলোক রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটা হলো আই। ওকে, আপতন কোণ যেটা বের হয়ে যাবে সেটা হলো R1। এখন R1 ধরা হলো কেন? কারণ ভিতরে প্রতিসরণ কোণ অনেকগুলো হবে। দেখো এই একটা প্রতিসরণ কোণ, আবার এই আলোক রশ্মি যখন আবার এই মাধ্যমে আরেকটা মাধ্যমে বিরক্ত এসে পড়বে, তখন এইখানে আবার বাঁকা হয়ে যাবে। তখন এই পাশের এই কোণ আর এই পাশের এই কোণ দুটো সমান হবে। তুমি মনে রাখবে সারা জীবন, সেটা হলো একটা নির্দিষ্ট মাধ্যমের ভিতর দিয়ে, অন্য মাধ্যমে না কিন্তু, একটা মাধ্যমের ভিতরে, একই মাধ্যমের ভিতর দিয়ে একটা রশ্মির জন্য সবসময় একই কোণ উৎপন্ন করে। তার মানে হচ্ছে এই R1 হলে পরে এটা R1, এটা R2 হলে এটা R2। কেন? কারণ এইটা R1 দুটোতে একই মাধ্যম, একই মাধ্যমের ভিতর দিয়ে একটা নির্দিষ্ট আলোক রশ্মির জন্য আপতন কোণ, প্রতিসরণ কোণ যেটাই বলা কেন সবসময় সেটা সমান হবে। কিন্তু মাধ্যম পরিবর্তন হচ্ছে না, আলোক রশ্মির দিকও কোনো পরিবর্তন হবে না। আর আলোক রশ্মির দিকের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ সবসময় সমান হয়, ওই সূত্র মেনে চলবে। দ্যাট মিন্স তুমি সবচেয়ে সহজভাবে মনে রাখবা যে একই মাধ্যমের ভিতর দিয়ে কোণের কোনো পরিবর্তন হবে না। দ্যাট মিন্স এটা যদি R1 হয় তাহলে এটাও R1 হবে, এটা যদি R2 ধরি তাহলে এটাও R2 হবে, এইটা যাবে আবার কি I। এখন কোশ্চেন, এটা I কেন? কারণ এটা কোন মাধ্যম? বাতাস, আমি বলে দিয়েছি এয়ার।
এই পাশে কে ছিল উপরে, এটা বাঁচা ছিল, এয়ার ছিল। তার মানে দেখো সবচেয়ে শুরু থেকে এবং শেষ পর্যন্ত আমাদের যে মাধ্যমটা ছিল, এই মাধ্যমে এয়ার ছিল, এই মাধ্যমে এয়ার হবে। এখন মজাটা হলো চেনের যে সূত্র ছিল, দেখো প্রথমে এইখান থেকে এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাবো আমি। একটা আলোক রশ্মি আমি পরে চিন্তা করো, এই মাধ্যম থেকে আলোক রশ্মি প্রতিসরিত হয়ে বি মাধ্যমে যাচ্ছে, এটা বি মাধ্যম। তাহলে আমরা যদি লিখবো এ মিউ বি, এ মিউ বি মানে হচ্ছে একটা আলোক রশ্মি থেকে এর মাধ্যম থেকে বি মাধ্যমে যাবে, মিনিংটা হলো এরকম। এ মিউ বলার উদ্দেশ্য হলো তার ডিরেকশন, এটা তার দিক বোঝাচ্ছে যে আলোক রশ্মিটা কোন দিক থেকে কোন দিকে যাবে। তাহলে এ মিউ বি ইজ ইকুয়াল টু, আচ্ছা, sin I divided by sin R1, sin I divided by sin R1, এটা হচ্ছে আলোক রশ্মিটা এর মাধ্যম থেকে যখন বি মাধ্যমে যাবে। ঠিক ওই আলোক রশ্মিটাই এবার বি মাধ্যম থেকে যখন সি মাধ্যমে যাবে, প্লিজ খেয়াল করো, বি মাধ্যম থেকে যখন আলোক রশ্মিটা সি মাধ্যমে যাবে তখন কি হবে, আমি এখানে লিখবো বি মিউ সি ইজ ইকুয়াল টু, আমি কি জানি এখানে sin R1 divided by sin R2। ওকে, আমার কেন এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। ঠিক আবার দেখো সি মাধ্যম থেকে আলোক রশ্মি একই ভাবে আবার এই মাধ্যমে চলে আসবে। তাহলে এই মাধ্যম থেকে যখন আলোক রশ্মি এই দিকে চলে আসবে তখন আমরা চিন্তা করতে পারি যে আলোক রশ্মি এদিকে যাবে এবং এই দিকে বের হয়ে যাচ্ছে। তাহলে এই আলোক রশ্মিটা যখন সি মাধ্যম থেকে এই মাধ্যমে যাবে, তাহলে এই হলো তার আপতন কোণ, এই হলো প্রতিসরণ কোণ। তাহলে কি বলতে পারি, সি মিউ এ, দেখো সি মিউ এ ইজ ইকুয়াল টু sin I, মানে আপতন কোণ ছিল R2, তাহলে লিখতে পারি sin R2 ডিভাইড বাই sin I। এই তিনটে কি বুঝতে পেরেছো সবাই? সবাইকে বুঝতে পেরেছো এটা? এ মিউ বি, হচ্ছে আলোক রশ্মি। আমি আরেকবার বলি, থ্যাংক ইউ ভেরি মাচ। যা আলোক রশ্মিটি এ মিউ বি মানে হচ্ছে আলোক রশ্মিটি এর মাধ্যম থেকে বি মাধ্যমে যাবে, তাহলে এইটা হচ্ছে এ মিউ বি। আর আমরা খুব সেই 9-10 থেকে জানি যে প্রতিসরণাঙ্ক অ্যাকচুয়ালি কি জিনিস। প্রতিসরণাঙ্কটা হচ্ছে আলোক রশ্মি এক মাধ্যম স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এর অনুপাত একটা ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাকে বলা হয় প্রতিসরণাঙ্ক। এই দেখো আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন, এই দুটো অনুপাত একটা ধ্রুব সংখ্যা, মানে এটা প্রতিসরণাঙ্ক। আবার দেখো আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন, এটা একটা ধ্রুব সংখ্যা। আবার আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইন, একটা ধ্রুব সংখ্যা। এখন এইটা চেঞ্জ হচ্ছে কেন? কেন মাধ্যমের জন্য চেঞ্জ হচ্ছে। এইটা হলো আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, এইটার জন্য আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ, আবার এইটার জন্য এইটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। দেখো তার মানে আমার তিনটা মাধ্যমের জন্য আমরা তিন রকমের প্রতিসরণ খুঁজে পেলাম। এখন এই তিনটে গুণ করে দাও, এই তিনটে বাম পাশে গুণ করো, কি হয় দেখো তো, এ মিউ বি গুণন বি মিউ সি গুণন সি মিউ এ ইকুয়াল টু, এর রাইট সাইডে তিনটে গুণ করো, কি ছিল sin I divided by sin R1 into sin R1 divided by sin R2 into sin R2 divided by sin I। সবগুলো কেটে দাও, এটা 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 কেটে যাচ্ছে, কেটে কি হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। সব পিক আপ করে ফেলো। হয়ে গেছে স্যার। সব পিক আপ করেছো? স্যার একটা কোশ্চেন স্যার,
স্যার এটার মাধ্যমে আমরা কি প্রমাণ করলাম যে একই মাধ্যমে যে দিক পরিবর্তন হবে না আলো? না, তারপরে না, বলছি যে আলোক রশ্মিটি একটা নির্দিষ্ট মাধ্যম থেকে, দেখো বাতাস থেকে আলোক রশ্মিটি এই মাধ্যমে ছিল উচ্চটা, যতগুলো মাধ্যম দিয়ে সে যাক না কেন, যতগুলো মাধ্যম দিয়ে যাক না কেন, এবং আবার সেই মাধ্যমে যদি ব্যাক করে, দেখো তো আবার বাতাস থেকে গেল, আবার সে একটা বাতাসে পেলাম, তার মানে এয়ার থেকে শুরু করে আবার এয়ার ভিতরে কিন্তু অনেকগুলো পথ যাচ্ছে, পাড়ি দিয়ে আসলো। তখন বলা হচ্ছে যে যেভাবে উঠটা কেন একই মাধ্যম, তাহলে এই মাধ্যম আর এই মাধ্যম এই দুটো কি সেম মাধ্যম না? যখন এখানে ওয়ান বলতে হবে তখন বুঝতে হবে স্যার ওয়ান কখন হয়, এই পাশে কোণ এবং এই পাশে কোণ যখন সমান হয়, তাহলে দেখো তো সাইন আই এবং সাইন আর এটা হচ্ছে আবার এখানে সেম জিনিস। তাহলে সাইন আই ডিভাইড বাই সাইন আই যদি দিয়ে দেই, তাহলে সাইন আই কে যদি সাইন আই দ্বারা কেটে দেই, তাহলে কি হবে? উপর নিচে যদি সমান হয় তাহলে কি হয়ে যাবে? ওয়ান হবে। সেই ওয়ানটা প্রুভ করতে হয়। আর এইটা হচ্ছে এটা একটা প্রুভ করতে আসে, আমাকে দুইটা কোশ্চেন বলে দেয়, এই যে আমি কোশ্চেনটা বলে দিয়েছি প্রমাণ করতে, এইটা প্রুভ করে হয়। এখানে এই প্রুফটা এভাবেও আসে, কখনো কখনো আরেকটু চেঞ্জ করে আসে, সেটা আমি কি বলে দিই, যেহেতু এটা লিখে ফেলেছ আমি এখানে একটু দেখি। মনে করো a mu b is equal to ধরো c mu b তোমার তার একটা প্রমাণ আছে আমাদের, স্যার এটা ইন্ডিকেট দুইটা প্রমাণ আসে, তার ম্যাক্সিমাম আমি যেটা দিয়েছি এইটি প্রমাণটাই আসে, আর যে প্রমাণ আছে সেটা সাধারণত আসে না, তারপর বলে রাখছি যে এটাও আসতে পারে। তারপর দেখছিল আচ্ছা a mu b b এটাও হতে পারে, এটাও আসতে পারে। যার কিছু হলো এটা সি, এটা সি। দেখো সামি এটা হতে পারে, আবার কখনো কখনো এটা ভুল হতে পারে, বাট এইটাইতে কিন্তু দুটোই সেম। কিভাবে সেম হবে আমি একটু দেখা দিই। দেখো এখানে একেবারে একই জিনিস, এই যে প্রমাণ করবা ইজিকাল টু ওয়ান প্রমাণ করলে, মনে করো যে স্যার আমরা ওয়ান প্রমাণ করে ফেললাম, এখন তোমার চিন্তা করতে হবে তাহলে আমি এই যে প্রমাণ করবো কিভাবে। জাস্ট ওই প্রমাণটা পরে এক লাইন বা দুই লাইন বাড়ালেই পারে, কিন্তু আরটা প্রমাণ পেয়ে যাচ্ছ, সেইটা আমি দেখাচ্ছি। একটু খেয়াল করো, ধরো এটি রেখে দিলাম a mu b ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এই দুটো নিচে নিয়ে আসো, কি হবে b mu c আর c mu a, ওকে রেখে দিলাম। এখন আমি যখন উপর থেকে কোন একটা মিউটাকে উপরে নিয়ে যাব, তখন সেটা ডিরেকশন চেঞ্জ হয়। ধরো c mu a না হয় তখন a mu c হবে, বুঝতে পেরেছো? অথবা দেখো আমি এই b mu c কে যদি উপরে নিয়ে যাই তাহলে c mu b হয়ে যাবে, তাহলে এইটাকে উপরে নিয়ে যাও, এদিকে উপরে নিয়ে যাও, তাহলে b mu c না হয় c mu b হয়ে যাবে, তখন c mu b আর এটা কি ছিল c mu a। দেখো যে প্রমাণ হয়ে গেছে। আমি ধরতে পেরেছো? এইটা খুব আসতে পারে, কখনো কখনো এটা খুব আসে। যদি এইটা খুব আসে তুমি ওয়ান প্রুফ করার পরে এক লাইন বাড়া দিবে, স্যার কোনটা লাগবে সেটা বাম পাশে রেখে দিবা, বাকি দুটোকে তুমি ওয়ানের নিচে চলে যাও, ওকে রেখে দিলাম। এরপরে দেখো উপরে কোনটা চাচ্ছে c mu b, বাট আমার তোমাদের কাছে b mu c এখানে আছে। b mu c যদি একটা ভগ্নাংশের নিচে আসে, এটা যখন উপরে নিয়ে যাবা তখন তার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন b mu না থেকে এটা c mu b হয়ে যাবে। এটা দেখো c mu b, আর নিচে কিন্তু c mu a ছিল, আর এটা কিন্তু c mu a হয়ে গেছে, তার মানে এটা আমার প্রুফ হয়ে গেছে। তার মানে আমার দুটোই প্রুফ করতে পারি, এবং এটা ডিরেক্টলি কোশ্চেন বি তে বা খ তে 2 নাম্বারের জন্য চলে আসে, যে প্রমাণ করো যে
এইটা অথবা প্রমাণ করো যে এইটা সরাসরি চলে আসে, দেখবে কোশ্চেন দেখো তাহলে পেয়ে যাবা। আচ্ছা, তার মানে আমাদের একটা পার্ট শেষ করলাম। আর নেক্সট ডেতে আমরা যেটা পড়াবো আগে বলে রাখি, প্রিজম পড়াবো। প্রিজমের আলোর প্রতিসরণ বা বিচ্ছুরণ একটা শুরু করবো কিন্তু নেক্সট টপিক থেকে, এবং প্রিজম দিয়ে শুরু করব। প্রিজম আমরা দেখেছি কখনো, মানে নাম শুনেছো প্রিজম? না স্যার। দেখো নাই? হ্যাঁ আমার জি ল্যাবে স্যার, আছে, আমি ল্যাব দেখছি থেকে স্যার। স্যার ওই যে রং ধনুর মতো অনেকগুলো আলো বের হয়। very good। আলোর বিচ্ছুরণ যেটা হয়, হ্যাঁ, যে একটা সাদা রশ্মি বের হওয়ার সময় 7টা বর্ণ হয়, এটা আবার একটা সুন্দর প্রমাণ আছে। এবং এটা নেক্সট ক্লাসে আমরা যে ফর্মুলাটা প্রমাণ করব ওটা কিন্তু তোমার ম্যাথ করতে, অনেক ম্যাথ করতে কাজে লাগবে। কারণ আমাদের এখানে ম্যাক্সিমাম 2টা ফর্মুলা কাজে লাগবে এই চ্যাপ্টার ক্রিয়েটিভ করতে। 2টা ফর্মুলার মধ্যে নেক্সট ডেতে করাবো যেটা, সেটা একটা ফর্মুলা প্রমাণ করে দেবো, এরপর আরেকটা ফর্মুলা প্রমাণ করবো। এই চ্যাপ্টারটা একটু বড়, কিন্তু যদি আমি শর্টকাট পড়াই যে কি কি লাগবে তোমার পরীক্ষার জন্য, সেটা অনেক শর্টকাট পড়ানো যায়, ইচ্ছা করে 3-4টা ক্লাসের মধ্যে শেষ করে দেওয়া যায়। কিন্তু আমি চাচ্ছি না, আমি এটা ডিটেলস পড়াই। এক্সামে কোনটা আসবে কি আসবে সেটা আমরা পরে বলে দেবো সামারি, যে এই জিনিসগুলো ভালো করে দেখে মনে রাখবা। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের নেক্সট ক্লাসে মনে হয় লিংক অলরেডি চলে গেছে। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।